নমস্তে ফ্রেন্ডস। বাংলাদেশ নির্বাচনের ফলাফল সামনে আসার পর আন্তর্জাতিক রাজনীতি ক্ষেত্রে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। আন্তর্জাতিক রাজনীতি ক্ষেত্রটি খুব ক্লোজলি পর্যবেক্ষণ করলেও এ বিষয়ে আমি মতামত রাখি না, কারণ সমস্ত বিষয়ে মতামত রাখা সঙ্গত বলে মনে করি না। কিন্তু বাংলাদেশ নির্বাচনের ফলাফল বের হওয়ার পর, প্রকাশিত হওয়ার পর, সেই ফলাফলের কী প্রভাব আমাদের রাজ্যের ওপর পড়তে পারে বা সেই ফলাফলের র্যামিফিকেশনস এখানে কীরকম, সেই বিষয়টি আলোচনা করার জন্য এই ভিডিও। আমরা দেখেছি যে 2024-এর জুলাই মাস থেকেই বাংলাদেশে কিন্তু একটা নির্বাচিত সরকারকে, শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে জোর করে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু একটা কট্টর ইসলামীয় আপরাইজ হয়েছিল, যে আপরাইজের ফলে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক স্থিতি এবং ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেই রকমভাবে অনেকগুলো মাস কেটে যাওয়ার পর, 1.5 বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর বাংলাদেশে সদ্য সমাপ্ত হলো একটি গণতান্ত্রিক নির্বাচন। যদিও নির্বাচনটিকে সম্পূর্ণ অর্থে গণতান্ত্রিক নির্বাচন বলা চলে না, কারণ আওয়ামী লীগ নামক পার্টিটিকে এই নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া হয়নি। একটা পার্টিকে যদি গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে সেই নির্বাচনটিকে পূর্ণ গণতান্ত্রিক কি করে বলা যেতে পারে? তৎসত্ত্বেও আন্তর্জাতিক রাজনীতি ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুই করতে হয়। সেই অর্থে দেখতে গেলে যে নির্বাচনটি হয়েছে, যদি ওটাকে সেমি গণতান্ত্রিকও বলি, তৎসত্ত্বেও একটা গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশ দেখলো। এবং সেখানেও পদ্ধতিটিকে পূর্ণ গণতান্ত্রিক বলা চলে না, কারণ আমরা দেখলাম যে একটা অদ্ভুত ধরনের ব্যাপার পশ্চিমবঙ্গে যেরকম আমরা দেখতে পাই, সেরকম আমরা বাংলাদেশেও দেখতে পেলাম। জামাতের হাত দিয়ে, জামাতের লোকেরা আর কি, জামাতের সঙ্গে অ্যাফিলিয়েটেড লোকেরা, তারা সেই পর্দার নিচ দিয়ে ঢুকে গিয়ে ব্যালট বক্সের মধ্যে বারবার করে নানা রকম ব্যালট চেঞ্জ করা এবং নানা রকম রিগিং, নানা রকমের ম্যানিপুলেশনস আমরা ভিডিওতে দেখতে পেলাম। এরকম দেখে পশ্চিমবঙ্গের লোক হিসেবে আমরা অভ্যস্ত, কারণ আমরা জানি পশ্চিমবঙ্গেও এসব হয়, বাংলাদেশও দেখতে পেলাম। এবার আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাই সেটা আসলে বাংলাদেশের মডেল। কারণ বাংলাদেশে জামাত, তারা কিন্তু কট্টর ইসলামপন্থী যারা, তারা ওই কাণ্ড কারখানাগুলো করে থাকে এবং সেটা ধীরে ধীরে আমাদের রাজ্যের মধ্যে ঢুকে এসেছে বলেই আমাদের রাজ্যেও আমরা ইদানিং এ সমস্ত দেখতে পাচ্ছি। আমরা গত পঞ্চায়েত নির্বাচনটা যদি মনে করি, আমরা দেখতে পাবো সেই ব্যালট বক্স নিয়ে অলিম্পিকের স্পিডে দৌড়ে যাচ্ছে লোকেরা এবং ব্যালট বক্স পুকুরে ফেলে দিচ্ছে, এবং এই অদ্ভুত কাণ্ড কারখানাগুলো আমরা পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ করেছি। কারণ বাংলাদেশেও সেটা দেখতে পাওয়ার পর আমাদের আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে বাংলাদেশের পদ্ধতিটাই পশ্চিমবঙ্গে ঢুকে এসেছে। কারণ সেটা বোঝার আরও একটা উপায়, সেটাই হলো এটা যে আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ফলাফলটা দেখি, তাহলে দেখব যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত বরাবর সমস্ত কটা আসনই কিন্তু, প্রায় সবকটি আসন, প্রায় সব, লিটারালি সবকটা নয়, প্রায় সবকটি আসন কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশের হাতে গিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত বরাবর দক্ষিণবঙ্গের যে জেলাগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, সেগুলো কিন্তু প্রায় সবকটাই, সেই সিটগুলো কিন্তু প্রায় সবকটাই জামাতের হাতে গিয়েছে। অর্থাৎ জামাত কিন্তু এতদিন পর্যন্ত, ওইখানকার লোকগুলো কিন্তু আদতে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে ক্রমাগত পুশিং করেছে। এবং জামাত, এই যে বারবার আমরা বলছি জামাত জামাত জামাত, এত কি, কেন আমরা মানে জামাতকে নিয়ে এত অসুবিধে কিসের? একটাই কারণ, সেটা হলো জামাত কিন্তু বিশ্বাস করে, জামাতে ইসলামী হিন্দ বা জামাতে ইসলামী বাংলাদেশ, তাদের একটাই বিশ্বাস, সেটা হলো পৃথিবীতে তারা কিন্তু ইসলামকে কেবলমাত্র একটা রিলিজন বলে মনে করে না, মানে কেবলমাত্র একটা উপাসনার পদ্ধতি
এটা মনে করে না। আমরা যেমন মনে করি যে একই ঈশ্বরকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, কেউ ঈশ্বর বলেন, কেউ ভগবান বলেন, কেউ গড বলেন, কেউ আল্লাহ বলতে পারেন, বিভিন্ন আলাদা আলাদা নামে একই ঈশ্বরের উপাসনা করা হয়, এটা আমরা মনে করি। একম সৎ বিপ্র বহুধা বদন্তি, আমরা এরকম মনে করি। কিন্তু এটা কিন্তু জামাতের ধ্যান ধারণা আদৌ এরকম নয়, বরঞ্চ এর ঠিক উল্টো। তারা মনে করেন ইসলাম কেবলই মাত্র একটা উপাসনা পদ্ধতি নয়, এটা একটা সম্পূর্ণ জীবনধারা, এবং পৃথিবীতে সেই জীবনধারাটা ছাড়া অন্য কোনো কিছুই থাকতে পারে না। গোটা পৃথিবীকেই ওই একই জীবনধারা এবং একই দিনের আওতায় নিয়ে আসতে হবে, এটাই তাদের অবজেক্টিভ। অর্থাৎ তাদের পদ্ধতিটা হলো পলিটিক্যাল ইসলাম, মানে কেবলমাত্র ইসলাম একটা উপাসনা পদ্ধতি নয়, ওটা একটা রাজনৈতিক এবং সমাজনৈতিক, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছুকেই ডিফাইন করা একটা কমপ্লিট জীবনধারা। এবার এই জীবনধারাটাই কিন্তু আস্তে আস্তে স্পিল আউট করে ঢুকে এসেছে পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে টিএমসির মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সাংঘাতিক ধরনের, যেটা লগ্নজিতা চক্রবর্তীকে মেহবুব মল্লিকের মতন লোকেরা বলছে যে একটা সেকুলার গান গা, এবার সেকুলার গান গা, এইটা হচ্ছে জামাতি ভাবধারা। টিএমসি কিন্তু জামাতিদেরকে একেবারে রেড কার্পেট পেতে দিয়েছে জামাতিদের জন্য, এবং টিএমসি মানে কিন্তু নকশাল এবং জামাতের একটা অ্যালায়েন্স, যে কথাটা আমি অনেক দিন থেকে কাটা রেকর্ডের মতো বলে আসছি। টিএমসি ইজ এ নকশাল জামাত অ্যালায়েন্স, টিএমসি ইজ এ নকশাল জামাত অ্যালায়েন্স। এই কথাটা হয়তো মানে যারা রাজনীতি নিয়ে অনেক চিন্তাভাবনা করেন তারা হয়তো এই কথাটার মানেটা অনায়াসেই ধরে ফেলেছেন যে আমি কি মিন করতে চেয়েছি, কিন্তু যারা অতটা চর্চা করেন না রাজনীতি নিয়ে, শুধু একটু কানে হয়তো শুনলেন, সারাদিন পর একটা খবর শুনে নিলাম, সেইভাবে যারা জিনিসটাকে দেখেন তারা হয়তো এই নকশাল জামাত অ্যালায়েন্স মানেটা বুঝতে পারতেন না ততটা। নকশাল মানে কারা? নকশাল মানে সেই বামপন্থীরা, বামপন্থী মানেই আমি বলতে চাইছি যে মার্কস, এঙ্গেলস, স্টালিন, লেনিন, মাও, এই সমস্ত লোকগুলোর মতাদর্শ, সব বিদেশি লোকেদের মতাদর্শ দ্বারা উদ্বুদ্ধ যে ভাবধারা, কমিউনিস্ট ভাবধারা, সেই ভাবধারায় উদ্বুদ্ধ লোকেরা যারা মমতার পাশে দাঁড়িয়ে সিপিএমকে সরিয়ে মমতাকে বসিয়েছিল। আমরা তো বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ স্ট্রং, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে হারিয়েছিল। বাস্তব হলো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে হারাননি, সিপিএমকে হারিয়েছিল সিপিএমেরই এক অংশের লোক, এবং সিপিএম ছাড়া অন্য যে সমস্ত বামপন্থী আউটফিটগুলো আছে, যেমন তার মধ্যে অন্যতম হলো সিপিআইএম এর লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বাধীন, আমরা জানি। তাছাড়াও আছে আরএসএফ এবং আরো বহু মাওবাদী সংগঠন, এবং কত যে আউটফিট আছে, তাদের যে কত ধরনের নাম, সমস্ত বলতে গেলে অনেক সময়ও লেগে যাবে, এবং আপনারা অবাক হয়ে যাবেন যে বামপন্থী আউটফিট এত আছে। অসংখ্য বামপন্থী আউটফিট আছে পশ্চিমবঙ্গে যারা কাজ করে, প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। এরা সবাই এককাট্টা হয়ে, এবং সিপিএমেরই ভিতর থেকে, সিপিএমেরই যারা বৌদ্ধ দেব ভট্টাচার্যকে সাপোর্ট করতে পারেননি, তারা ব্রেকআউট করে গিয়ে বেরিয়ে এসে তারাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলেন। ফলে এই নকশালরাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা ধরে আছে, এবং তাদেরকে কমপ্লিমেন্ট করছে উল্টো দিক থেকে জামাত। এই নকশাল জামাত অ্যালায়েন্স, যেখানে এই নকশালেরা থাকবে সেখানে জামাতের মতো পার্টিও থাকবে। কি করে বলছি? যেমন ধরুন, আমরা যদি মনে করতে পারি যে উমর খালিদ, আমরা জানি দিল্লি দাঙ্গায় অভিযুক্ত, ইউএপিএ স্ল্যাপড হয়েছে এবং সে কোনোদিনই আর বেরোতে পারবে না, জেলে রয়েছে এখনো পর্যন্ত। শারজিল ইমাম, উমর খালিদ, এই যে ছেলেগুলো যারা কিন্তু ওই দিল্লি দাঙ্গার সময় জামিয়া মিলিয়া এবং গোটা দিল্লিতে একটা গোলমাল পাকিয়ে তুলেছিল, শাহিনবাগ এবং সমস্ত কিছু, সেখানে কিন্তু তারা একটা স্লোগান দিয়েছিল যে সে ইট ইন দ্য ব্যারিকেড, তারপরে একটা মানে আমি ঠিক জানিও না, পুরোটা বলতেও পারবো না, মানে একটা ইসলামীয় স্লোগান, সে ইট ইন দি ব্যারিকেড, সে ইট ইন দি সে ইট এনিওয়্যার, যে আমাদের হচ্ছে একমাত্র উপাস্য হচ্ছে আমাদের একটি ইসলামীয় উপাস্যই আমাদের উপাস্য। তো এই যে স্লোগান যারা দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল উমর খালিদ, এবং উমর খালিদের বাবাও কিন্তু এইরকমই
সাম ইলিয়াস, সেই ভদ্রলোকেরও কিন্তু এই একই মানে তারও কিন্তু এই একই ভাবধারা যে গোটা পৃথিবী হ্যাজ টু কাম আন্ডার আ সিঙ্গল রুল, দি রুল অফ ইসলাম, দি পলিটিক্যাল ইসলাম। তো এই উমর খালিদও সেই পলিটিক্যাল ইসলামের প্রোপোনেন্ট, আবার একই সঙ্গে উমর খালিদ কিন্তু সিপিএমেরও প্রোপোনেন্ট। অর্থাৎ এই যে বামপন্থীরা, এরাই কিন্তু আদতে, এই বিভিন্ন ধরনের বামপন্থী, এরা কিন্তু আদতে হ্যান্ড ইন গ্লাভ উইথ দি জামাত ফোর্সেস। বাংলাদেশেও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখবেন বাংলাদেশে এক ভদ্রলোক আছেন যার নাম পিনাকি ভট্টাচার্য, তিনি কিন্তু এই জামাতের একজন কট্টর সাপোর্টার। তার নাম পিনাকি ভট্টাচার্য হলে কি হবে, লোকে বলেন যে তিনি ধর্মান্তরিত হয়েছেন, কিন্তু নামটা তিনি বদলাননি। তো এরকম বহু লোক কিন্তু পশ্চিমবঙ্গেও আছে, যাদের নাম দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তারা আসলে ঠিক কি করবার চেষ্টা করছেন। তো তাদের আদত উদ্দেশ্য কিন্তু এই গোটা পুরো বঙ্গদেশ, শুধু বঙ্গদেশই বা বলি কেন, আসাম সহ, যেটা অরিজিনাল উদ্দেশ্য ছিল যে গোটা আসাম সহ গোটা বঙ্গদেশকে এই ইসলামীয় শাসনের কট্টর একটা ইসলামপন্থী আইডিওলজির মধ্যে নিয়ে আসতে হবে সবাইকেই, এবং সকলকেই চেঞ্জ হতে হবে। এবার আমরা মেলাতে পারবো ফিরহাদ হাকিমের স্পিচটাকেও, যেটা তিনি ওই কোরআনের আলো নামক একটা এনজিওর মিটিংয়ে গিয়ে বলেছিলেন যে আমরা যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তো আমাদের কাজ হলো তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা। এইগুলো সবই কিন্তু এই জামাতের এজেন্ডা অনুযায়ী। এবং আজকে আমরা যদি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন এত মাদ্রাসা এডুকেশন বা মাইনরিটি ডেভেলপমেন্টে এত টাকা বরাদ্দ করছে কেন, তাহলে এবার আশা করি আমরা উত্তর পাচ্ছি। কারণ এটাই এতকাল আমি একা বলে আসছিলাম যে জামাত নকশাল অ্যালায়েন্স। এবার এই জামাত মানে কি সেটা কিন্তু আমরা এটাও বুঝেছি যে যখন ধরুন মুর্শিদাবাদ মালদায় যে গোলমালটা হলো, মোথাবাড়ির মহিলাদেরকে বলা হয়েছে আপনারা সিঁদুরও মুছে ফেলুন, শাখা পলাও খুলে ফেলুন। এটা কিন্তু মোথাবাড়িতেই প্রথম বলা হয়েছে তা নয়। যখন বিএনপির সঙ্গে জামাত জোট যখন 2001-এ বাংলাদেশে ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশি হিন্দু মহিলাদের ওপরে ওই একই মডেলটা প্রযুক্ত হয়েছিল, যে আপনি সিঁদুর পরতে পারবেন না, টিপ কপালে টিপ পরতে পারবেন না, হাতে শাখা পলা তো আউট অফ কোয়েশ্চেন, পরতেই পারবেন না। 2013 সালে ক্যানিংয়ে যে ঝামেলাটা হয়েছিল, তখন সেখানেও কিন্তু ক্যানিংয়ের মহিলাদেরকেও কিন্তু তাদেরও কিন্তু শাখাপালা খুলে দেওয়া হয়েছিল, সিঁদুর মুছে দেওয়া হয়েছিল। অর্থাৎ কারণটা কি, কারণ এটা ইসলামীয় জীবন পন্থার মধ্যে পড়ছে না, ফলে আপনাদেরকে ইসলামীয় জীবন পন্থায় আসতে হবে জোর করে। এটাই কিন্তু পলিটিক্যাল ইসলাম এবং এটাই জামাতের একমাত্র উদ্দেশ্য। তো সেটা ক্যানিংয়েও হয়েছিল, সেটা রিসেন্টলি আমরা দেখলাম মোথাবাড়ি মালদা, মানে 2025-এর মার্চ মাসে। তারপর মুর্শিদাবাদে তো ধুলিয়ান শামশেরগঞ্জে কি হলো আমরা সেটা দেখতে পেলাম। এবং সেখানেও কিন্তু হিন্দু মানে বাড়িঘর তোর হিন্দুদের প্রপার্টি জব মানে বাজেয়াপ্ত করে নিল, তারা দখল করে নিল, আমরা দেখলাম ভিডিওগুলো। এবং সেখানেও মহিলাদের কিন্তু বলা হলো যে আমাদের সঙ্গে এসে শোও, তোমাদের হাজব্যান্ডদেরকে ছেড়ে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। অর্থাৎ ধর্মান্তরিত করার পরিকল্পনা। এবং আমরা 2021-এর যখন নির্বাচনোত্তর যে হিংসা চলছিল, সেই সময়েও আমরা কেঁদে কেঁদে অনেক মহিলাকে বলতে শুনেছি, যখন হোম মিনিস্ট্রির কাছ থেকে টিম এসেছে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির টিম যখন এখানে এসছে, অথবা গভর্নর যখন গেছেন, তখন তারা বলেছেন যে আমরা না হয় ধর্ম পরিবর্তনই করে ফেলবো, আমাদেরকে বাঁচতে দিন। অর্থাৎ তারাও তখনও যখন তাদের উপর হিংসা ছড়ানো হয়েছে, তখনও তাদেরকে ধর্ম পরিবর্তনের জন্য জোর করা হয়েছে। এটাই জামাতের মডেল, এবং এটাই কিন্তু সাউথ বেঙ্গলে চলছে এবং পশ্চিমবঙ্গে এই মডেলটা চলছে, অনেকদিন থেকেই চলছে। কারণ তৃণমূল মানেই জামাত, কারণ তৃণমূল রেড কার্পেট পেতে দিয়ে জামাতে, তৃণমূলের মধ্যেই একাধিক জামাত। শামশেরগঞ্জ ধুলিয়ানে যে গন্ডগোলটা পেকে উঠেছিল, সেগুলো নিজের হাতে যারা করেছিল তারা তৃণমূলের লোক, আসলে তারা তৃণমূলের লোক নয়, আসলে তারা জামাতের লোক। শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের কি ভূমিকা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলেনি। এবার আর একটা হিসাবও মিলে যাবে, যখন যদি ধরুন জামাত এই ঘটনাটা যখন ঘটিয়েছে, আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, তার রিপোর্টও আছে, পাবলিক ডোমেইনে সেই রিপোর্ট আছে যে জামাতেরই হাতের পেছনে। তখনও কিন্তু সিপিএমের মোহাম্মদ সেলিমরা যখন মুর্শিদাবাদে গেছেন, তখন কিন্তু মোহাম্মদ সেলিম
অর্থ সাহায্য করেছেন সিপিএম এর হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িকেও, চন্দন দাসের ছেলের শিক্ষার ভার সিপিএম পার্টি নিচ্ছে, সেই ঘোষণাও যেমন আমরা শুনেছি, তেমনি গোলমাল করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা গিয়েছে যে ইজাজ আহমেদ, তাকেও, তার পরিবারকেও অর্থ সাহায্য করেছে সিপিএম। যেটা আমি তখনও প্রশ্ন তুলেছিলাম যে কি করে এটা হয়, একজন অত্যাচারী একজন অত্যাচারিত, দুজনের প্রতি আপনারা সমান সহানুভূতি সম্পন্ন কি করে হতে পারেন? ইজাজ আহমেদ তো গন্ডগোল করতে গিয়ে কোলাটারাল ড্যামেজ, কেউ যদি দাঙ্গা করতে যায় তখন তো সে তো সেফ থাকবে না, কোনো না কোনোভাবে তাকেও সেই তার বলি হতে পারে। পুলিশের গুলিতে ইজাজ আহমেদ মারা গিয়েছিল। ইজাজ আহমেদের স্ত্রীও পয়সা পেল, আবার মানে একদম ভীষণ রকম সাংঘাতিক লোকেরা যারা বাড়ি থেকে টেনে বের করে হরগোবিন্দ এবং চন্দন দাসকে মারলো, তারাও সেই হরগোবিন্দ এবং চন্দন দাসের সন্তানের শিক্ষার দায়িত্ব সিপিএম পার্টি নিল বলে এরকমই তারা পার্টির তরফ থেকে দাবি করা হয়েছিল। আমি ধরে নিচ্ছি দাবিটা সত্যি। সুতরাং উভয়কেই এক ট্রিটমেন্ট। এখন কিন্তু হিসেবটা মিলে যাচ্ছে যে যদি যেহেতু সত্যি, কারণ আমরা যখন দেখতে পাচ্ছি যে বর্ডারের ওই পাশে সবকটি আসনই জামাতের দখলে গেছে, অর্থাৎ আমাদের যে অবজারভেশনটা ছিল যে এগুলো আসলে জামাতি মডেল, জামাতের লোকেরা ঢুকে এসছে পশ্চিমবঙ্গের মধ্যে, ঢুকে এই সমস্ত মানে অনাচারগুলো করছে, এই যে সমস্ত অনাচার কোনো কালে আমরা ভাবতে পারিনি সেসব অনাচার করছে, তার কারণ জামাতের লোকেরা ঢুকে আসছে। এই হাইপোথিসিসটা এখন কিন্তু একদম মানে হাইপোথিসিস ইজ কনফার্মড, অল নিয়ার কনফার্মড যে সত্যি জামাতের লোকেরাই ঢুকে আসছে, কারণ ও পাশের সিটগুলো সব জামাত পেয়েছে। এবার তো আর আমাদের বলতে বাধা নেই যে এরা জামাতের, এগুলো জামাতের কৃতকর্ম, এবং সেই কারণেই সিপিএম কিন্তু সবার পাশে সমানভাবে দাঁড়াচ্ছে, কারণ সিপিএম এর সঙ্গে জামাতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জামাতের যে পলিটিক্যাল উইং, সেটাই ভারতবর্ষে জামাতে ইসলামী হিন্দ, যেটা জামাতে ইসলামী বাংলাদেশ এবং জামাতে ইসলামী হিন্দ, জামাতে ইসলামী হিন্দের যে পলিটিক্যাল একটা অল ইন্ডিয়া পলিটিক্যাল উইং, ন্যাশনাল পলিটিক্যাল উইং, সেটা হলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। তো সেই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হচ্ছে সিপিএম এর একটি অ্যালাই, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাম্প্রতিক অতীতে সিপিএম এর পার্টি অফিসে WPI এর লিডারের সঙ্গে মোহাম্মদ সেলিমের মিটিং হয়েছে, আমরা দেখেছি, সকলেই ছবি দেখেছি। কেরালাতেও এখন যখন জামাতে ইসলামীর সঙ্গে কেরালা সিপিএম বলছে যে জামাতে ইসলামীর সঙ্গে কংগ্রেসের বন্ধুত্ব, কিন্তু আবার জামাতে ইসলামীর লিডার বলছে যে কিছুদিন আগে তো আপনাদের সঙ্গেও আমরা তো ন্যাচারাল অ্যালাই। কেরালাতেও কিন্তু কংগ্রেস এবং সিপিএম উভয়ের সঙ্গেই ওয়েলফেয়ার পার্টি এবং জামাতে ইসলামীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পশ্চিমবঙ্গে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে সিপিআইএম এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর তৃণমূলের মধ্যে তো জামাতিরা সম্পূর্ণ ঢুকেই রয়েছে, অসংখ্য জামাতি তৃণমূলের মধ্যে, যে কারণে মেহবুব মল্লিকের সাহস হয় বলার যে একটা সেকুলার গান গা। এইগুলো জামাতের মডেল। তো অর্থাৎ কিনা সাউথ বেঙ্গল কিন্তু প্রচন্ড ভালনারেবল হয়ে পড়েছে। এবার আমরা যখন আগামীতে নির্বাচনে যাচ্ছি তখন আমাদের এবার এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুনলাম যে পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান যিনি কিনা আহমেদ হাসান ইমরান, যে এককালে সিমির ফাউন্ডার মেম্বার, অর্থাৎ পরে যে অর্গানাইজেশন সিমি ব্যান্ড হলো, তারপর সেটাই পিএফআই হলো, পিএফআইও ব্যান্ড হলো, সব টেরোরিস্ট অর্গানাইজেশন, কিন্তু সেই তৎসত্ত্বেও টেরোরিস্ট অর্গানাইজেশন হওয়া সত্ত্বেও আহমেদ হাসান ইমরান এখন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান। তিনি নিদান দিচ্ছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা কলেজে আসবেন কি আসবেন না, হিজাব পড়তে দেবেন কি দেবেন না, হিজাব তুলে তিনি ইনভিজিলেট পর্যন্ত করতে পারবেন না, এবং সেই আহমেদ হাসান ইমরানি আবার বলছে যে কলকাতা বুক ফেয়ারে কেন গেরুয়া শিবিরে কেন এই কোন বই বিক্রি হবে না হবে সবকিছু তারা বলবার চেষ্টা করছে। এই যে বলবার চেষ্টা, সব বিষয়টার মধ্যে তারা যে ঢুকে পড়ছে, এটা কিন্তু জামাতি মডেল, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এটাই ইসলামিক টেররিস্ট মডেল। সুতরাং এই যে টেররিস্ট মডেল, এটা অলরেডি তার ছায়া কিন্তু পশ্চিমবঙ্গের উপর এতদিন পর্যন্ত আমরা আনঅফিসিয়ালি জানতাম। আওয়ামী লীগ চলে যাওয়ায় একটা সুবিধা হয়েছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এক
বহুদিন ধরে প্রথম কথা শেখ হাসিনা ছিলেন এবং একটা আমরা দেখতেই পাচ্ছি বহুদিন ধরে কোনো লোক ক্ষমতায় থাকলে তাকে ক্ষমতার একটা নেশা পেয়ে বসে, ফলে তার নির্বাচনটা কতটা গণতান্ত্রিক ছিল সেটা আমরা বলতে পারবো না। উই কান্ট ভাউচ ফর যে সত্যি সত্যি প্রচণ্ড মানে গণতান্ত্রিক ভোটেই জিতে শেখ হাসিনা আসছিলেন, এটা বলা চলে না। কিন্তু সেই কারণে আওয়ামী লীগের সময় আমরা যেটা বুঝতে পারিনি যে কতগুলো সিটে জামাত জিততে পারে, কারণ জামাত তো আওয়ামী লীগের সময় জামাত ছিল নিষিদ্ধ অর্গানাইজেশন, শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করে রেখেছিলেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাতকে বলেছিল এরা হচ্ছে অ্যাডলফ হিটলারের নাজি পার্টির মতন। সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিফোর ভোটিং, কামিং ইলেকশনে ভোট দেওয়ার আগে প্রত্যেকটি মানুষকে এটা মাথায় রাখতে হবে যে একটা ভোটও যদি আমরা টিএমসি কে দিই তার মানে কিন্তু আমরা ভোট দিচ্ছি আসলে পলিটিক্যাল ইসলামকে, জামাতকে ভোট দেওয়া হচ্ছে। এবং জামাত মানে অ্যাডলফ হিটলারের নাজি পার্টি কারা বলেছিল? বাংলাদেশের সুপ্রিম কোর্ট। কিন্তু এটাও ঠিক যে আমরা যেহেতু জামাত নিষিদ্ধ ছিল ফলে আমরা বুঝতে পারতাম না শেখ হাসিনার সময় যে সত্যি সত্যি যে বাংলাদেশ ভারত ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার বরাবর বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলোই যে আদতে জামাতের মতাদর্শের ইনক্লাইন্ড হয়ে পড়েছে সেটা কিন্তু এইবারের নির্বাচনেই আমরা বুঝতে পারলাম। কারণ এইবার আদৌ জামাত নির্বাচনে লড়লো বলেই আমরা বুঝতে পারলাম। শেখ হাসিনা থাকলে তারা নির্বাচনেও লড়তো না, বুঝতেও পারতাম না। কিন্তু কাজ তো তলে তলে চালিয়েই যাচ্ছিল তারা। তাদের কাছে হয়তো সিটগুলো ছিল না, কিন্তু তাদের কার্যবিধি তো একই রকম ছিল, কার্যকলাপ তো তারা চালিয়েই যাচ্ছিল। তার কুপ্রভাব তো পশ্চিমবঙ্গের মধ্যে এসে ঢুকছিলই, তারা পশ্চিমবঙ্গেও তো প্রভাব বিস্তার করেছে। মুর্শিদাবাদের ঝামেলাগুলো তারা বারবার বাঁধাচ্ছে কাদের মাধ্যমে? কারণ তাদের স্লিপার সেল, বিভিন্ন টেরর অর্গানাইজেশনের স্লিপার সেল তারা মুর্শিদাবাদে তৈরি করে ফেলেছে। সেটা করতে পেরেছে কারণ তৃণমূল তাদের জন্য রেড কার্পেট দিয়ে রেখেছে বলেই, রেড কার্পেট বিছিয়ে রাখা আছে বলেই তারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় স্লিপার সেল তৈরি করতে পেরেছে। হাসিনা থাকাকালীন ওই লোকগুলো বাংলাদেশে নিষিদ্ধ ছিল এবং বাংলাদেশে টেররিস্টরা সেফ ফিল করতো না বলেই এ রাজ্যে চলে এসেছে এবং এ রাজ্যের দিদিমণি কিন্তু এদেরকে একটা সেফ প্যাসেজ দিয়ে রেখেছিল। অর্থাৎ এখন কিন্তু আমাদেরকে ভোট দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে একটা ভোটও টিএমসি কে দেওয়া মানে কিন্তু আদতে পলিটিক্যাল ইসলামকে এন্ডোর্স করা। এখন আমরা বুঝতে পেরে গেছি যে ওই দিকগুলো জামাতের দিক, ফলে এখন তো ডিসিশন মেকিং ইজ ইজি। একদিন সত্যি সত্যি কিন্তু শেখ হাসিনা থাকলে আমরা এটা বুঝতে পারতাম না, কারণ সব আওয়ামী লীগ নিয়ে নিত। কিন্তু আওয়ামী লীগ পলিটিক্যালি নিয়ে নিলেও জামাতের কার্যকলাপ তো থাকতোই। ক্ল্যান্ডেনস্টাইন যে কার্যকলাপ যে সমস্ত যেগুলো চলছিল, মাদ্রাসা এবং র্যাডিক্যালাইজেশন অফ দি পাবলিক মাইন্ড, সেটা তো চলছিল। সুতরাং আমরা পশ্চিমবঙ্গে এখন যে ধরনের যুক্তি বুদ্ধি দেখবেন, অনেকেই আজকের নির্বাচনের বাংলাদেশের নির্বাচনের ফলাফলের পর লিবারেল সমাজ বলতে আমরা যা বুঝি, লিবারেল সমাজ দেখবেন খুব একটা কথাবার্তা বলছে না, কারণ তারা খুশি হয়নি। তাদের একটা বড় অংশ কিন্তু চেয়েছিল সত্যিই জামাত জিতুক এবং তাদের পলিটিক্যাল ইসলাম বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ওপরেও পক্ষ বিস্তার করুক। এবং সেই লিবারেল সমাজ বলতে কিন্তু আমি বাঙালি হিন্দু লিবারেল সমাজ বলছি, যারা নামে হিন্দু কিন্তু আদতেই তারা মনে প্রাণে হিন্দু নাকি তারা ওই পিনাকি ভট্টাচার্যের মতন, সেটা কিন্তু বোঝা এখন আর অতটা সহজ নয়। যারা নিজেদেরকে সত্যি মনে করেন যে লিবারেল কিন্তু হিন্দু, আগামী নির্বাচনে কিন্তু তাদের এককাট্টা হয়ে উপযুক্ত জায়গায় ভোট দিতে হবে। কারণ জামাতের সঙ্গে বিরোধ কিন্তু বামপন্থী দলগুলো কারুরই নেই, কংগ্রেসেরও বিরোধ নেই, জামাতের সঙ্গে বিরোধ সিপিএমেরও নেই, বরঞ্চ বন্ধুত্ব আছে। আর তৃণমূল মানেই জামাত, কারণ তৃণমূলের মধ্যে অসংখ্য জামাতি ঢুকে রয়েছে। আহমেদ হাসান ইমরান তৃণমূলের লোক বলে কোনো উপায় নেই, কারণ তিনি সিমির ফাউন্ডার মেম্বার ছিলেন, যেটা পরবর্তীতে পিএফআই হয়, এবং এখন তিনি মাইনরিটি কমিশনের চেয়ারম্যান, এবং তিনি হন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান। কিন্তু তিনি এমন কথাবার্তা বলছেন যে কথাগুলো আমরা বুঝতেই পারছি না যে কেন বলবেন। কোনো মানুষ হিজাব পরতেই পারে, তার পোশাক,
কিন্তু পরীক্ষা হলে তো তাকে ভালো করে সেটাকে চেক করতে দিতেই হবে, ইনভিজিলেট তো করতে দিতেই হবে। সেখানে আপত্তি করলে তখন তো মনে হবে যে কিরকম একটা গোলমাল। হ্যাঁ, আপনাদের মনে হতেই পারে যে যে এই ধরনের বইগুলো পড়া, এই বইগুলো গোলমেলে বই, ঠিক আছে, আমরা ওগুলো মানে আপনি আপনার বাড়ির লোকেদেরকে না করে দিতে পারেন যে ভাই ওসব পড়তে যেও না, কিন্তু কেন কলকাতা বুক ফেয়ারে ওগুলো বিক্রি হবে তাই নিয়ে একেবারে ওই স্টলই দেওয়া যাবে না? এই যে ইন্টিমিডিয়েটিং যে অ্যাপ্রোচ, এটাই জামাতে সন্ত্রাসবাদী অ্যাপ্রোচ। এটা কিন্তু আমরা এখন স্পষ্ট, এই বাংলাদেশের এই নির্বাচন আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো যে আদতে এতটা জায়গা জামাতের হাতে আসলে চলে গিয়েছে। আমাদের সাবধান হওয়ার সময় হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।